নমস্কার অডিয়েন্স, আমি পূজা। এটা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ইতিহাস বলছে 2024-এ এই বিমানবন্দরটির বয়স কমপ্লিট হচ্ছে 100 বছর। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আসুন 1924 থেকে 2024 কলকাতা বিমানবন্দরের 100 বছরের ইতিহাস শেয়ার করব আজকের ভিডিওতে। এটাই আমাদের নতুন এয়ারপোর্ট। এয়ারপোর্টের এই বিল্ডিং স্ট্রাকচারটা তৈরি হয়েছে এল শেপে। নতুন এয়ারপোর্টের নতুন বিল্ডিং তৈরি হয় ও চালু হয় 2013 সালে। এই বিল্ডিংটি তৈরি হওয়ার আগে দমদম এয়ারপোর্টের এয়ারপোর্ট বিল্ডিং বা টার্মিনাল দুটি বিল্ডিংয়ে বিভক্ত ছিল, একটি জাতীয় টার্মিনাল ও আরেকটি আন্তর্জাতিক টার্মিনাল। এটা হচ্ছে জাতীয় টার্মিনাল এবং এই বিল্ডিংটি পুরনো আন্তর্জাতিক টার্মিনাল। আজকের দিনে এই বিল্ডিংটা ব্যবহার করা হয় হজ যাত্রীদের জন্য। নতুন বিল্ডিংয়ে দুটি টার্মিনাল, উপর নিচ করে দুই ভাগে বিভক্ত হয়েছে। নিচটি হচ্ছে অ্যারাইভেল সেকশন, যার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যাত্রী যারা আসছেন তারা এই টার্মিনাল দিয়ে বেরোবেন, এবং ডিপার্চার সেকশনটা আছে উপরে। ওই জায়গাটিও দুই ভাগে ভাগ করা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক বিভাগে। এয়ারপোর্ট টার্মিনালের বিল্ডিং থেকে প্লেন পর্যন্ত পৌঁছানোর দুটি রাস্তা বা ব্যবস্থা আছে, যার মধ্যে একটি এয়ারো ব্রিজ ও আরেকটি বাস সার্ভিস। এই গেল নতুন টার্মিনাল। আসুন এবার ইতিহাস জানা যাক। প্রথমে আমরা জানব নাম। এই এয়ারপোর্টটির নাম হয় দমদম বা ক্যালকাটা অ্যারোড্রোম। 1929 সালে এই নামটি দেওয়া হয়েছিল, তবে আমরা বলছি 1924 সালের কথা। তখন এখানে ব্রিটিশ শাসন চলছে, কিন্তু ব্রিটিশরা তখন দিল্লিতে বসে শাসন করছে, কলকাতা থেকে নয়। ব্রিটিশ সরকার যখন কলকাতা থেকে দেশ শাসন করত 1772 থেকে 1911 সাল অবধি, তখন ব্রিটিশ সাম্রাজ্যের গোটা শাসন ব্যবস্থা চলত এই কলকাতা থেকে। সেই সময়ে ব্রিটিশ সরকার 1897 সালে সেবাই বিদ্রোহের পর রয়্যাল আর্টিলারি আর্মারি, যেখানে তৈরি হতো তৎকালীন বন্দুকের গুলি এবং যার নাম ছিল দমদম বুলেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই বুলেট ব্যবহার করা হতো। এই কারখানা যেখানে অবস্থিত ছিল বা আছে, বুলেট টেস্টিংয়ের টাইমে এখানে দুমদুম আওয়াজ হতো। সেই কারণেই কিন্তু এই জায়গার নাম হয়ে ওঠে দমদম। এখানেই তৎকালীন ব্রিটিশ সরকারের সেনাছায়া ছিল, তারই সংলগ্ন এলাকায় এই এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টটি ব্যবহার করা হতো শুধুমাত্র সেনাদের জন্য। 1924 সালে এই এয়ারপোর্টের রানওয়ে ছিল মাটির, যে কারণে সারা বছর প্লেন ওঠানামা করতে পারত না। তাই তৎকালীন গভর্নর অফ বেঙ্গল স্যার ফ্রান্সিস স্টেনলি জ্যাকসন, যিনি আমাদের সবার কাছে পরিচিত স্যার স্টেনলি জ্যাকসন নামে, উনি 1929 সালে শুরু করেন বেঙ্গল ফ্লাইং ক্লাব। কোথায় শুরু করেন? এই দমদম বা ক্যালকাটা অ্যারোড্রোমে। এরপর 1930 সালে স্যার স্টেনলি জ্যাকসন পুরো এয়ারলিফটটাকে নতুন করে তৈরি করেন, যাতে সারা বছর এখানে প্লেন ওঠানামা করতে পারে ও জায়গাটি ব্যবহার করতে পারেন। এই যে আমাদের গোটা এয়ারপোর্টটা দেখছেন, জানেন তৎকালীন সময়ে এটা খালি মাঠ ছিল রয়্যাল আর্টিলারি আর্মারির পাশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই কলকাতা এয়ারপোর্টটি ব্যবহার করা হতো অ্যালায়েন্স ট্রুপস এবং ইউএস এয়ারফোর্স দ্বারা। তারা ক্যালকাটা এবং এই এয়ারপোর্টটিকে হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করত 1939 থেকে 1945 সাল অবধি। আর এই জায়গাটি ছিল ইউএস্টার্ন বম্বার্ডমেন্ট গ্রুপের কমিউনিকেশন সেন্টার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1952 সালে প্রথম লন্ডন ক্যালকাটা রুটের পৃথিবীর প্রথম জেট পাওয়ার বিশিষ্ট এয়ারক্রাফট চলে, যার সংস্থা ছিল ব্রিটিশ ওভারসিজ এয়ারওয়ে কর্পোরেশন। এবং 1964 সালে প্রথম জাতীয় ইন্ডিয়ান জেট সার্ভিস শুরু হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সে, এরপর থেকে দিল্লি কলকাতা রুটে। যদিও 1924 থেকে 1929 সাল অবধি এই এয়ারপোর্ট বা অ্যারোড্রোমটি ব্যবহার হতো ফ্লাইট হোল্ডের উদ্দেশ্যে, 1940 থেকে 1960-এর মধ্যে কলকাতা এয়ারপোর্ট সার্ভিস দেয় অনেক বড় বড় এয়ারলাইন্স সংস্থাকে, যার মধ্যে রয়েছে অ্যারোফ্লোট, এয়ার ফ্রান্স, ক্যাথে প্যাসিফিক, জাপান এয়ারলাইন্স, কেএলএম, লুফথানসা, প্যান অ্যাম, কন্টাস, সুইস এয়ার এবং অন্যান্যরা। জানেন এই কলকাতাতেই প্লেন ক্র্যাশ করেছিল, বোয়িং ফ্লাইট নাম্বার 783।
এই ফ্লাইটটা সিঙ্গাপুর থেকে লন্ডন যাচ্ছিল। ফ্লাইটটা সিঙ্গাপুরের কালাং এয়ারপোর্ট থেকে প্রথম স্টপ দেওয়ার কথা দমদম এয়ারপোর্ট ক্যালকাটা, দ্বিতীয় স্টপ ওভার সরদারগঞ্জ এয়ারপোর্ট। তারপর এই ফ্লাইটটির গন্তব্য ছিল সোজা লন্ডন। ফ্লাইটটিতে মোট 43 জন যাত্রা করছিলেন, যাদের মধ্যে 37 জন প্যাসেঞ্জার ও 6 জন ক্রু মেম্বার। ফ্লাইটটি ক্র্যাশ করেছিল দমদম এয়ারপোর্টের থেকে মাঝ আকাশে উঠে যান্ত্রিক গোলযোগের কারণে। প্লেনটি 7,500 ফিট উপরে ওঠার পরেই রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি বিল্ডিংয়ের সঙ্গে। তারপর এই প্লেনটি কলকাতা এয়ারপোর্টের উত্তর পশ্চিমের জাগলগড়ি নামক একটি গ্রামে আসলে পড়ে। অবশ্য সেই সময়ে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল ওই অঞ্চলে। এই ঘটনাটি ঘটেছিল 1953 সালের 2 মে বিকেল 4:29। ধীরে ধীরে দিন বদলায়, নতুন টেকনোলজি আসে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে। আমাদের এই নতুন এয়ারপোর্ট টার্মিনালের আগে জাতীয় ও আন্তর্জাতিক দুটি টার্মিনাল ছিল। 2005 সালের দিকে যখন স্বল্প মূল্যে বিমান পরিবহন কোম্পানি যেমন স্পাইজেট, ইন্ডিগো, কিংফিশার তাদের পরিবহন সেবা শুরু করতে আরম্ভ করে, সেই সময় থেকে প্রচুর পরিমাণে যাত্রী সংখ্যা বেড়ে যায়। এই দেখে এয়ারপোর্ট অথরিটি চিন্তা করে একটি নতুন আধুনিক টার্মিনাল তৈরি করার। সেটাই বাস্তবায়িত হয় 2013 সালে আগস্ট মাসে। উদ্বোধন হয় 2013 সালে 23 জানুয়ারি এবং শুরু হয় তার বাণিজ্যিক কাজকর্ম। এয়ারপোর্ট অ্যারাইভেল সেকশনের নর্থে এই বাস স্ট্যান্ডটি অবস্থিত, এয়ারপোর্ট বিল্ডিং লাগোয়া। এটা কিন্তু পাবলিক বাস সার্ভিস নয়, ভলভো বাস সার্ভিস। এখান থেকে আপনারা হাওড়া স্টেশন, সাঁতরাগাছি স্টেশন, গড়িয়া, এসপ্ল্যানেড ইত্যাদি জায়গায় যেতে পারবেন। এই বাস সার্ভিস চালু হয়েছে 2013 সাল থেকে। এই যে বিল্ডিংটা দেখছেন সাদা রঙের, এটা পুরনো এটিসি বিল্ডিং। নতুন এটিসি বিল্ডিং তৈরি হয়ে গেছে কিন্তু এখনও চালু হয়নি। এবার বলবো সড়ক ব্যবস্থা। সড়ক রয়েছে জাতীয় সড়ক NH 34 যশোর রোড, সঙ্গে রয়েছে ভিআইপি রোড দক্ষিণে, এবং যশোর রোডের সঙ্গে যুক্ত হয়েছে এয়ারপোর্ট 3 নম্বর গেটের ওখানে দিল্লি রোড। ইতিমধ্যে কলকাতা মেট্রো রেলের কাজ চলছে। ওই দেখুন নতুন এটিসি বিল্ডিং কমপ্লিট, কিন্তু এখনও চালু হয়নি। শুনছি নাকি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এয়ারপোর্ট মেট্রো রেল স্টেশন একটি জংশন স্টেশন। এখান থেকে আমরা নিউ গড়িয়ার জন্য মেট্রো ধরতে পারবো আগামী দিনে এবং নোয়াপাড়া হয়ে মহানায়ক উত্তম কুমার রেলওয়ে স্টেশনে পৌঁছতে পারবো। এটা আমাদের কলকাতা এয়ারপোর্টের রানওয়ে। এখানে দুটি রানওয়ে আছে, যার একটির দৈর্ঘ্য 3190 মিটার এবং অপরটির দৈর্ঘ্য 3627 মিটার। এর পৃষ্ঠতল অ্যাসফল্ট দিয়ে তৈরি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।